কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় সামান্য আমাদের বাসার গেট দারোয়ান হয়ে আমাকে বিয়ে করেছিস? তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার মতো? দেখুন, আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি। আমার মায়ের চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে। যখন আঙ্কেলকে বলি টাকার কথা, তখন সে আমাকে শর্ত দেয় যে আপনাকে বিয়ে করতে হবে। এর বিনিময়ে আমার মাকে চিকিৎসা করানোর জন্য যত টাকা লাগবে সব টাকা দেবে। তাই আমি রাজি হয়ে যাই। তোকে আর কি বলবো, সব দোষ বাবার। বাবা কি করে পারলো আমাকে একটা ছোট লোক গেট দারোয়ান ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিতে? বাবার কি মাথা পুরোটাই গেছে নাকি? আঙ্কেল যেহেতু আপনাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো কারণ তো লুকিয়ে আছে। হয়েছে, তোকে আর বলতে হবে না। এখন যা আমার চোখের সামনে থেকে সর। তোকে দেখলেই আমার গায়ে রাগ উঠে যাচ্ছে। তোকে কিন্তু কখন কি উল্টাপাল্টা করে ফেলি আমি নিজেও জানি না। কিন্তু আমাদের তো বিয়ে হয়েছে। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস আমার সামনে বলিস বিয়ে হয়েছে? আমি তোকে স্বামী হিসেবে মানি নাই। তুই এখন সর এখান থেকে। আর তোর ভেতরে যদি উল্টাপাল্টা কোনো চিন্তা থেকে থাকে তাহলে ভালোই ভালোই মাথা থেকে ঝেড়ে ফেল, না হলে কিন্তু তোকে জ্যান্ত পুঁতে রাখবো মাটিতে। বুঝেছিস আমার কথা? ঠিক আছে, কিন্তু প্লিজ আঙ্কেলকে কিছু বলবেন না। পরে আঙ্কেল আবার আমার মায়ের চিকিৎসার জন্য টাকা দেবে না, তখন আপনাকে বিয়ে করেও আমি আবার আমার মায়ের চিকিৎসা করাতে পারবো না। বুঝতে পারছি। এখন সর আমার চোখের সামনে থেকে। কাউকে কিছুই বলবো না, যা এখন। কিন্তু ম্যাম, যদি রুম থেকে চলে যায়, আঙ্কেল পুনরায় আমাকে জোর করে রুমের মধ্যে ঠেলে নিয়ে আসবে। এর থেকে বলি কি, আপনি খাটে ঘুমান, আমি সোফায় কিংবা ফ্লোরে ঘুমিয়ে পড়ব। তোর সঙ্গে একই রুমে থাকবো ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। তুই যদি আবার আমার রাতে ঘুমানোর সুযোগ নিয়ে উল্টাপাল্টা কাজ করিস, যদি আবার আমার কাছে আসিস, তখন তো আমি আবার মা হয়ে যাব। আমি এ বয়সে মা হতে চাই না। তুই আমার রুমে থাকবি না, বাকিটা আমি দেখে নেব। বাবা যা ইচ্ছা তাই বলুক, তাতে আমার কিছুই যায় আসে না। তার ইচ্ছেতে নিচু না করে তোকে বিয়ে করেছি, কোনো প্রকার সিন ক্রিয়েট না করে। এখনো তো বাসায় অনেক মানুষজন আছে। এর থেকে বলি কি, যতদিন না ওনারা এই বাড়ি থেকে চলে যাচ্ছে, বাড়িটা ফাঁকা হচ্ছে, ততদিন না হয় আমি আপনার রুমে থাকলাম সকলের সামনে। প্লিজ, লোক দেখানো হলেও স্বামী স্ত্রীর মতো ব্যবহার করুন। তারা চলে গেলে পরে না হয় আমরা আমাদের বিষয়টা মীমাংসা করে নিব। কি মীমাংসা মানে? তোকে তো আমার এক সেকেন্ডও দেখতে ইচ্ছে করে না। তোর সঙ্গে আগামী জীবন কিভাবে পার করব, তোকে ডিভোর্স দিয়ে দেব আমি। আমি আমার উকিল বন্ধুর সঙ্গে কথা বলছি। কথাটা বলেই নেহা স্বাধীনের কাছ থেকে সরে গিয়ে ব্যালকনিতে চলে যায়। তারপর নেহা তার ফোন বের করে তার উকিল বন্ধুর কাছে ফোন করে, কথা বলতে লাগে। সরি, আসলে কাজের অনেক চাপ ছিল, তাই তোর বিয়েতে আসতে পারিনি। প্লিজ ক্ষমা করে দে, কিছু মনে করিস না। অন্য কোনো এক সময় ফ্রি হয়ে তোকে আর তোর স্বামীকে গিয়ে দেখে আসবো। প্লিজ কিছু মনে করিস না তুই। আরে রাখ তুই মনে করা। বাবা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, কি কারণে তাও জানি না। প্লিজ, এই থেকে আমি মুক্তি চাই। বিয়ে দিয়েছে কার সঙ্গে জানিস? আমার বাসাতে যে কাজের ছেলেটা ছিল না, ওই ছেলেটার সঙ্গে, যাকে দেখলেই আমার গায়ে 100 ডিগ্রি রাগ উঠে যায়। তাকে নিয়ে কিভাবে আগামী জীবনটা চলবো বলতে পারিস তুই একবারও? দেখ, আমি ভালো করে জানি আঙ্কেল যা করবেন ভেবেচিন্তেই করবেন। তোর খারাপ হোক এমন কোনো কাজ আঙ্কেল করতে যাবেন না। নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো কারণ আছে, সে কথা বাদ। তা তুই এখন কি করতে চাচ্ছিস সেটা আমাকে খুলে বল। আমি তোকে সে সম্পর্কে ভালো একটা পরামর্শ দিই। হ্যাঁ, তোদের বাসার দারোয়ানকে দেখে আমার মোটে মনে হয় না ও ছোট গরিব ঘরের একটা ছেলে। দেখে তো মনে হয় বড়লোক ফ্যামিলির ছেলে। দেখিস না কথাবার্তা, হাঁটা চলা, শরীরের পোশাক আশাকের কি অবস্থা। তুই আবার উল্টাপাল্টা কথা বলছিস? ঠিক আছিস নাকি নেশা টেশা করেছিস? ওই ছেলেটা যদি বড়লোক ফ্যামিলির হতো তাহলে কি আমার বাসাতে চাকরি করতো? তা বাদ দিয়ে সে সব কথা। তোকে যার জন্য ফোন করেছিলাম, আমি ডিভোর্স চাই ওর কাছ থেকে, তাও আবার খুব শীঘ্রই। ওর সঙ্গে একই বেডে শুয়ে থাকা তো দূরে থাক, এক রুমে থাকতে পারবো না। ওর কাছ থেকে মুক্তি চাই, তাই তোকে ফোন করেছি। আমি কিভাবে কি করলে খুব তাড়াতাড়ি ডিভোর্স মিলবে ওর কাছ থেকে? দেখ, ডিভোর্স চাইলে তো আর সম্ভব না। ডিভোর্স হাতের মোয়া না। ডিভোর্স হতে গেলে কিছু আইন আছে, এইগুলো ফলো করতে হয়। তোদের তো বিয়ে হয়েছে আজকে, ডিভোর্স নিতে গেলে কমপক্ষে 6 মাস একসাথে থাকতে হবে। এরপর ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করলে পরবর্তীতে যদি
ছেলে কিংবা মেয়ে রাজি না হয় ডিভোর্স অনেকটাই চায় না, কিন্তু টাকা দিলে হয়ে যায়। যত টাকা লাগে তত টাকা দেব, তুই সেটা নিয়ে ভাবিস না। কিন্তু ওর কাছ থেকে আমি আজকে ডিভোর্স চাই, এবং এখনই। দেখ, পাগলের মতো করিস না, বললাম তো কমপক্ষে বিয়ে 6 মাস পর ডিভোর্স নিতে হয়, এর আগে নেওয়া যায় না। 6 মাস পর এই বিষয় নিয়ে আলোচনা করবি। এখন ফোন রাখ। আর আজ বাসরাত, এটা কিন্তু অনেক মধুর হয়, বাসরাতটা সেরে ফল, তারপর না হয় এই বিষয় নিয়ে চিন্তা করিস। রিফাত, তোকে যদি কাছে পাই তাহলে যে কি করব আল্লাহ জানে। তুই কি বললি? আমার জামাইকে দেখা করতে আসবি, তাই না? তোকে গরম মরিচ ভর্তা করে খাওয়াবো। আর কি বললি? বাসর রাত, তাই না? দেখ রুমে গিয়ে ওর কি অবস্থা করি, পুরো রাত ঘুমাতে দেব না ওকে। তুই তো আমার একটা কথাও শুনতে পাস না। তারপরে বলছি, ছেলেটা অনেক ভালো, আমার দেখে ওকে মনে হয়েছে, আর ওর মধ্যে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে, সেটা উন্মোচন কর। যদি তাও না পারিস, ওর সঙ্গে একটু মিলেমিশে দেখ, তাহলে বুঝতে পারবি ছেলেটা কত ভালো। আর আমি বলবো কি, যদি পারিস তাহলে ছেলেটাকে মেনে নিয়ে ওর সাথে আগামী দিনের পথ চলার চেষ্টা করিস। রাখ ফোন। তোর কাছে ফোন করলাম সলিউশন নেওয়ার জন্য, উল্টো তুই আমাকে ওর সম্বন্ধে ভালো গান শোনাচ্ছিস। তোকে ফোন করাটা আমার ভুল হয়েছে। নেহার কথা শুনে ওই পাশ থেকে রিফাত হাসতে লাগে। নেহার আরও রাগ উঠে যায়, মাথাতে নিজের রাগ আর কন্ট্রোল করতে না পেরে নিজের শরীরে থাকা লেহেঙ্গার কোনাটা ফ্লোরে ছুঁড়ে মেরে 2 হাত শক্ত করে নেয়। স্বাধীনের ওপরে নেহার রাগ দ্বিগুণ হতে লাগে। রেগে রুমের ভেতরে প্রবেশ করে দেখে খাটের উপরে স্বাধীন মাটির দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। খাটে বসার কারণেই নেহা আরও রেগে যায়। রেগে তার স্বাধীনের কাছে গিয়ে স্বাধীনের কলার চেপে ধরে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে দেয়। তারপর স্বাধীনকে বলতে লাগে, কুত্তার বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার খাটে বসার? তোর যোগ্যতা কি আছে আমার খাটের উপরে বসে থাকার? তোকে আর কি বলবো, যে বাবা একটু সুযোগ দিয়েছে অমনি আমার উপর হস্তক্ষেপ শুরু করেছিস। এর কারণে তো তোদের মতো ছোট লোকদের আমি একদমই দেখতে পারি না। তোর দোষ নেই, মনে হয় তো মার দোষ আছে। না হলে ছেলেটা কিভাবে মেয়েদের দিকে লেলিয়ে দেয়, বড় লোকের মেয়েকে বিয়ে করতে দেয়? সব অভিনয়। তুই কি বললি? তোর মায়ের অসুখ হয়েছে, তাই না? চিকিৎসা করতে টাকা লাগবে। আচ্ছা, তোর বাবা নেই, এই অল্প বয়সে আমাদের বাসার দারোয়ানের কাজ করিস, এখন আবার টাকা হাতে নেওয়ার জন্য আমার বাবাকে ভুলভাল বোঝাচ্ছিস। আসলে তোর বাবার পরিচয় নেই বুঝি? তোর মা। নেহার কথাটা শেষ না হতেই স্বাধীন নেহার মুখ চেপে ধরে। তারপর নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে পরে স্বাধীন নেহার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। তারপর নেহার হাত চেপে ধরে খাটের উপর ফেলে দেয়। তারপর নেহার শরীরের উপরে উঠে পড়ে স্বাধীন। অন্যদিকে নেহা স্বাধীনের এই ভয়ঙ্কর রূপ দেখে অবাক হয়ে যায়, কারণ ভাবতেই পারেনি সাদাসিধা একটা ছেলে এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারবে। স্বাধীনের হাত থেকে অনবরত ছোটার চেষ্টা করে নেহা, কিন্তু স্বাধীন রেগে নেহাকে শক্ত করে ধরার কারণে হাত ছাড়াতে পারল না। নেহার 2 হাত লাল হয়ে যায়। নেহা অনবরত স্বাধীনকে বলে, কুত্তার বাচ্চা, দেখ তুই একদম ভালো করছিস না, আমাকে ছেড়ে দে, না হলে তোর খবর আছে। তুই কিভাবে আমাদের বাড়িতে থাকিস, তোর মার চিকিৎসার জন্য কিভাবে আমার বাবার কাছ থেকে তুই টাকা নিস, আমি এটা দেখে নেব। ভালোই ভালোই বলছি, ছেড়ে দে, না হলে। কথাটা শেষ না হতেই স্বাধীন নেহার ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। অন্যদিকে নেহা স্তব্ধ হয়ে পুতুলের মতো তাকিয়ে থাকে ওপরের দিকে। স্বাধীনের প্রত্যেকটা স্পর্শ কেমন যেন তীক্ষ্ণ লাগে নেহার। অনবরত স্বাধীন কিস করতেছে, প্রত্যেকটা কিসেই নেহা কেঁপে কেঁপে উঠতে লাগে। নিজেকে আর সামলাতে না পেরে স্বাধীনের মাথার পেছন দিয়ে ধরে নিজের সঙ্গে আরো শক্ত করে জড়িয়ে নেয় নেহা। এই প্রথম কোনো ছেলের স্পর্শ পাচ্ছে, তা আবার এত গভীরভাবে। প্রায় 5 মিনিট পর স্বাধীন নেহাকে ছেড়ে দেয়। স্বাধীন আর নেহা দুজনেই হাঁপাচ্ছে যেন, আর কিছুক্ষণ কিস করলেই দুজনেই মারা যেত। দুজন দুজনার দিকে রোমান্টিক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নেহা নিচ থেকে সরে গিয়ে স্বাধীনের উপরে উঠে পড়ে। তারপর স্বাধীনের গলায় ঘাড়ে অনবরত কিস করতে লাগে। দুজনে বাঁধ ভেঙে যায়। সেই হারিয়ে যায় দুজনের এক ভালোবাসার অতল গভীরে। সেইভাবে ফিরে যায় 2 ঘন্টা।
নেহা স্বাধীনের বুকের উপরে শুয়ে থাকে। নেহার চুলগুলো স্বাধীনের মুখের উপরে পড়ছিল। ওভাবেই দুজন ঘুমিয়ে পড়ে। সকালবেলা নেহার ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করে স্বাধীনের বুকের ওপর। এইটা দেখে অনেকটাই অবাক হয়ে নিজের দিকে তাকাতেই দেখে গায়ে বিন্দুমাত্র কোনো পোশাক নেই। এইটা দেখে জোরে চিল্লানি দিয়ে ওঠে। স্বাধীনের ঘুম ভেঙে যায়। নেহার মুখ চেপে ধরে। আরে পাগল নাকি আপনি এভাবে চিৎকার করছেন? মানুষ তো উল্টাপাল্টা কিছু ভাববে, বলবে সবাই বাসর করে রাতে, এ আবার দেখি ভিন্ন সকালে করছে। স্বাধীনের কথা শুনে নেহা একটু রাগী দৃষ্টিতে তাকায়। স্বাধীন ভয় পেয়ে নেহার মুখ থেকে হাত পুড়িয়ে সরিয়ে ফেলে। তারপর নেহা ঠাস ঠাস করিয়ে থাপ্পড় লাগিয়ে দেয় স্বাধীনকে। স্বাধীন তার দুই হাত দিয়ে দুই গাল চেপে ধরে নেহার দিকে অবাক দৃষ্টিতে তাকায়। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার সঙ্গে রাতে সুযোগ পেয়ে উল্টাপাল্টা কিছু করে ফেলছিস। এর কারণে তোকে এক রুমে নিয়ে থাকতে চাইনি। এখন তো বুঝতে পারলাম তুই সব ছেলের মতোই দেহের পাগল। সুযোগ পেয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়েছিলি তুই। দেখুন ম্যাম, উল্টাপাল্টা কথা বলবেন না। হ্যাঁ, আপনি আমার মার সম্বন্ধে বাজে কথা বলার কারণে আমি অনেকটা রেগে যাই, তাই আপনাকে কিস করে বসি নিজের অজান্তেই। কিন্তু ছেড়ে দিয়ে ফাঁকে যেতে যাব, ঠিক তখনই আপনি আবার আমাকে আপনার কাছে নিয়ে আসেন। তারপরে কি হলো? হয়েছে, তোকে আর আমার নামে গান গাইতে হবে না। এখন এখান থেকে সর যদি ভালো চাস। আর হ্যাঁ, আজ যা হয়েছে এই বিষয়ে কেউ জানে না, বাহিরে যেন না জানে, ঠিক আছে? যদি জানতে পারে তাহলে তোর একদিন কি আমার একদিন। আর হ্যাঁ, আমি যদি বাবুর মা হই তাহলে তোকে কিন্তু একদম শেষ করে ফেলবো। যেহেতু করে ফেলেছি সেহেতু বাবু হতেও পারে। আপনি একটা পিল খেয়ে নিয়েন, এতে আর কোনো ভয় থাকবে না। হাসি মাখা মুখ নিয়ে কথাটা বলতে স্বাধীন দেখে নেহার রেগে মেগে স্বাধীনকে তেড়ে মারতে আসে। ঠিক তখনই স্বাধীন নেহার দিকে তীক্ষ্ণ চোখে দিয়ে তাকিয়ে বলে, আরে ম্যাম, আমাকে মারার জন্য আপনি অনেক সময় পাবেন। আগে কিছু পরিধান করে নিন, না হয় আপনাকে আবার পাঠকরা বাজে নজরে তাকিয়ে দেখবে। কি বললি তুই? এইখানে আবার পাঠক কোথা থেকে আসবে? নিশ্চয়ই তুই রুমের মধ্যে কোথাও না কোথাও গোপন ক্যামেরা ফিট করে রেখেছিস। তোকে দেখে তো বিন্দু আর বিশ্বাস হচ্ছে না আমার, কারণ তুই আমার বাবার কাছ থেকে ওই ভিডিওটা দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারবি। আমি ভালো করে তোর মতলবটা বুঝতে পেরেছি। সবাই আপনাকে আর আপনার বাবাকে বাজে কথা বলার আগে আমাকে বলবে, কারণ আপনার নামের সঙ্গে এখন আমার নাম জড়িয়ে আছে। ম্যাডাম, ও সরি, মিসেস নেহা। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার নাম বলে ডাকার? এই জন্যই বলছি তুই আমাকে বিয়ে করেছিস যেন আমার নাম ধরে ডাকতে পারিস, আমার বাবাকে ভুলভাল বুঝিয়ে। কথাটা বলেই যেই নেহা স্বাধীনের গালে থাপ্পড় দিতে যাবে, ঠিক তখনই নেহার দুই হাত ধরে ফেলে স্বাধীন। তারপর নিজের দিকে নিয়ে এসে নেহাকে তার সঙ্গে একত্র করে নেয়। অন্যদিকে নেহা অনবরত ছোটার চেষ্টা করে, কিন্তু স্বাধীন নেহাকে কিস করার সঙ্গে সঙ্গে নেহা চুপ হয়ে যায়। একটু পর যখন স্বাধীন নেহাকে ছেড়ে দেয়, নেহা স্বাধীনকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে, তার আগে নেহার কোনো কথা না শুনে সোজা স্বাধীন নেহার ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে নেহা এই পাশ ওই পাশ তাকিয়ে দেখে তার লেহেঙ্গা আর শাড়ি ফ্লোরে পড়ে আছে। তারপর সেই পোশাক পরিধান করে নিয়ে খাটের উপরে বসে হাত রাখতেই হাতে পিচ্ছিল কিছু একটা অনুভব করে। নেহা ওইদিকে তাকাতেই দেখে রক্ত। এইটা দেখে অনেক লজ্জা পায়, তাই তড়িঘড়ি করে বিছানার চাদরটা সরিয়ে অন্য আর একটা বিছানার চাদর পেরে দেয়। তারপর স্বাধীনের ওয়াশরুম থেকে বের হয়ে আসার অপেক্ষা করতে লাগে। একটু পর স্বাধীন ওয়াশরুমের দরজা হালকা খুলে মাথা বের করে নেহাকে উদ্দেশ্য করে বলে, এই যে মিসেস নেহা, ওইখানে দেখেন একটা ব্যাগ আছে, আঙ্কেল দিয়েছিল, ওইটাতে জামা কাপড় আছে। আমার ব্যাগটা একটু দিবেন প্লিজ। নেহা স্বাধীনের কথা শুনে অন্য পাশ ফিরে তাকায়। ঠিক তখনই স্বাধীন বুঝতে পারে এইভাবে বললেই নেহা দিবে না, তাই কথা উল্টিয়ে স্বাধীন পুনরায় বলে, সরি মিসেস নেহা বলার কারণে। ম্যাম প্লিজ আমাকে ওই প্যাকেটটা দিবেন, আমার জামা কাপড় আছে, দিলে অনেক উপকৃত হতাম। না হলে আমাকে আবার আপনার সামনে উলঙ্গ হয়ে আসতে হবে। আপনি কি চান আমি আবার আপনার সামনে উলঙ্গ হয়ে আসি, আপনার সঙ্গে আবার রাতের
ওই কাজটা করি। স্বাধীনের কথা শুনেই নেহা একটু ভয় পেয়ে যায়। রাতের কথা মনে হতেই তারপর তাড়াহুড়ো করে সোফার উপর থেকে প্যাকেটটা নিয়ে স্বাধীনের হাতে দিয়ে আসতে যাবে, ঠিক তখনই স্বাধীন নেহার হাত চেপে ধরে নেহা পেছন দিকে না তাকিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে অনবরত, কিন্তু স্বাধীন সরে না। শেষমেশ কোন উপায় না পেয়ে পেছন দিকে তাকাতেই স্বাধীন বলে, শোনো একটা কথা ম্যাম, আপনি মানেন আর না মানেন, আপনি আমার ওয়াইফ, আমি আপনার থেকে অনেক ছোট, প্রায় 4 বছরের। হয়তোবা আপনার নাম ধরে ডাকা যাবে না, কিন্তু স্বামী যতই ছোট হোক, স্ত্রী যতই বড় হোক না কেন, স্বামীর কাছে সবসময় স্ত্রী ছোট। এই কথাটা মনে রাখবেন, দ্বিতীয়বার যেন বলা না লাগে। হ্যাঁ, আইসে আমার স্বামী। আমি একদিনের যে টাকা খরচ করি তুই সেই টাকা ইনকাম করতে 1 মাস সময় লাগে, বুঝলি? আমার চলাফেরা ভরণ পোষণ তুই কখনোই দিতে পারবি না। উল্টো আমার বাবার উপরে থেকে খাবি আর বড় বড় গলায় বলবি, স্বামী তুই আজকে যা করলি না আমার সঙ্গে, এটার জন্য তোকে পস্তাতে হবে, মনে রাখিস। আর কি বললি? একটু পর না হয় সব টের পেয়ে যাবি। স্বাধীন নেহার কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। তারপর নেহাকে ছেড়ে দেয়। গোসল করে বাইরে এসে পোশাক পরে, তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হেয়ার ড্রায়ার করতে লাগে। চুলগুলো যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটা দেখেই নেহা একটু অবাক হয়, কারণ স্বাধীন কখনো হেয়ার ড্রায়ার চিনবে না, কারণ সে তো অনেক গরিব। এটা দেখে একটু নেহা বরকে ওঠে, কিন্তু স্বাধীনকে বুঝতে দেয় না। তারপর ওয়ার্ড্রপের ভেতর থেকে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যাবে, ঠিক তখনই পেছন থেকে স্বাধীন বলে, দেখুন ম্যাম, আপনার তো বিয়ে হয়েছে। যদি বাড়িতে থাকা সবাই দেখে যে আপনার শরীরে 3 পিস পরা, তাহলে সবাই একটু ভিন্ন মাইন্ডে দেখতে পারে। আপনি শাড়ি পরুন, তাহলে সবাই ভালো বলবে। তোর কথা শুনে আমি কেন চলতে যাব? আমার যা ইচ্ছা তাই করব, এতে বাইরের মানুষ যা বলুক বলুক না কেন। আপনার ভালোর জন্যই বলছি, কেননা যদি 3 পিস পরে ওয়াশরুম থেকে বের হন, তাহলে যেইভাবেই হোক আমি আপনাকে শাড়ি পরিয়ে ছাড়বো। আর আমি যা একবার ভাবি তাই করে ছাড়ি। এখন বাকিটা আপনার ইচ্ছা, জোর করে শাড়ি পরবেন নাকি নিজ ইচ্ছাতেই। স্বাধীনের কথা শুনে নেহা ভয় পেয়ে যায়। এই গল্প কিছুক্ষণের মধ্যে স্বাধীনকে চিনে ফেলেছে। হাড়ে হাড়ে যা বলে তাই করবে, তাই ভয় পেয়ে নেহা পুনরায় ওয়ার্ড্রোব কাছে যায়। তারপর 3 পিস রেখে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় 30 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে স্বাধীন নেহার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। স্বাধীনকে অবাক হয়ে তার দিকে তাকাতে দেখে নেহা বলে, কিরে, তুই অমন ভাবে তাকিয়ে আছিস কেন? আসলে আমি শাড়ি পরতে পারি না, তাই শুধু ব্লাউজ পরে বের হয়েছি। তুই একটু আমাকে শাড়ি পরিয়ে দিত। এত বড় মেয়ে হয়ে গেছেন আর শাড়ি পরতে পারেন না? হ্যাঁ, আসলেই আমি শাড়ি পরতে পারি না। আমি ছোটবেলা থেকেই শুধু 3 পিস আর ছেলেদের মতো জিন্স প্যান্ট আর শার্ট পরে বাইরে দিয়ে ঘুরে করেছি। এখন এত কথা না বলে শাড়ি পরিয়ে দিবি কিনা বল, না হলে আমি মাকে ডাক দিয়েছি। আচ্ছা ওয়েট, শাশুড়ি মাকে ডাকতে হবে না, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি আপনাকে। কথাটা বলে স্বাধীন নেহার কাছে গিয়ে নেহার হাত থেকে শাড়ি নিয়ে পরিয়ে দিতে লাগে। কুচিগুলো যে ভেতরে ঢোকাতে যাবে, ঠিক তখনই নাভিতে স্বাধীনের হাত স্পর্শ করলে নেহা কেঁপে ওঠে। ঠিক তখনই স্বাধীন নেহার দিকে তাকায়, দেখে চোখ বন্ধ করে ওপরের দিকে তাকিয়ে আছে। স্বাধীনের মনে একটু দুষ্ট বুদ্ধি আসে, তাই নেহার নাভিতে একটা চিমটি দিয়ে ওঠে। ঠিক তখনই নেহাল ধ্যান ভেঙে যায়। স্বাধীনের দিকে তাকাতেই রাগী দৃষ্টিতে, তারপর মাথাতে আলতো করে একটা থাপ্পড় দিয়ে নেহা ড্রেসিং টেবিলের সামনে চলে যায়। তারপর তার নিজের চুল হেয়ার ড্রায়ার করতে লাগে। স্বাধীন যে খাটের উপরে শুয়ে পড়ে, তারপর নেহাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, রুমের ভিতরে কেউ এসেছিল কি? স্বাধীনের কথা শুনে নেহা ভ্রু কুঁচকে তাকাতেই তারপর নেহা বলে, না, কেউ আসেনি। তাহলে বেডের চাদরটা কেমন যেন চেঞ্জ লাগছে, আপনি কি পরিবর্তন করেছেন নাকি? স্বাধীনের কথা শুনি নেহা স্বাধীনের দিকে রাগিয়ে দৃষ্টিতে দেখে, তারপর বলতে লাগে, রাতে তো আমাকে পেয়ে পশুদের মতো খুবলে খেয়েছিস। পুরো বেডে রক্ত যেটা লেগেছিল, যদি কেউ এসে দেখে তাহলে কি মনে করবে?
তাই পরিবর্তন করে ফেলেছি। কথাটা বলে নেহা পুনরায় তার চুল শুকাতে লাগে। অন্যদিকে স্বাধীন বেডে শুয়েছিল। ঠিক তখনই দরজায় কেউ এসে কড়া নাড়ে। স্বাধীন বেড থেকে উঠে দরজা খুলে দিয়ে দেখে এই বাসার কাজের মেয়ে। দরজা খুলতে স্বাধীনকে দেখতে পেয়ে কাজের মেয়েটা ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনাকে আর নেহা ম্যামকে সবাই নিচে ডাকছে, খাবার টেবিলে আপনাদের জন্য সবাই অপেক্ষা করছে। আচ্ছা যাও, আমরা একটু পরে আসছি। স্বাধীনের কথা শুনে মেয়েটা তার চোখ মুছে ফেলে। স্বাধীন দেখে রীতিমতো অবাক হয়ে যায়। তারপর দরজা লাগিয়ে দেয়। খাটের উপরে বসে পুনরায় বসতে বসতে স্বাধীন মেয়েকে উদ্দেশ্য করে বলে, আমার কেন জানি মনে হচ্ছে যে আপনাদের বাসায় কাজের মেয়েটা আমাকে ভালোবাসে। দেখছি কালকে থেকে আমাদের বিয়ে হওয়ার পর থেকে অনেক কান্না করছে আমার কাছে আসার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, ঠিকই ভেবেছিস। আমার কাছে এসে অনেক কিছু ভালো কথা বলে তোর সম্বন্ধে আমি বুঝতে পেরেছি তোকে ভালোবেসে তোর জন্য কাজের মেয়ে পারফেক্ট। আমি না, বুঝলি, কুত্তার বাচ্চা। ধ্যাত, আপনার সঙ্গে কোনো কথাই বলবো না, শুধু বকা দেন। আপনি তো শিক্ষিত একজন মেয়ে, তাহলে এমন বকা দেন কেন? জানেন না বকা দেওয়া একদমই খারাপ? আর প্রতিনিয়ত কুত্তার বাচ্চার সঙ্গে আমার তুলনা করেন। কথাটা বলেই স্বাধীন খাটের উপর পুনরায় শুয়ে পড়ে, ওপরে থাকা ফ্যানের দিকে তাকিয়ে স্বাধীন আনমনেই ভাবতে লাগে। কিন্তু বাবা, তোমাকে তো দেখে মনে হচ্ছে কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে তুমি। আর তোমার পোশাক আশাকের এই হাল কেন? আর তোমার চাকরির দরকার কেন? স্যার, আপনাকে সত্যি কথা বললে আমাকে চাকরি দেবেন না এটা আমি জানি, কিন্তু একটা কথা ভালো করে জেনে রাখুন, আমি অন্যান্য ছেলেদের মতো নই। আমি মানুষের মতো মানুষ হতে চাই, সবাইকে দেখিয়ে দিতে চাই রাস্তায় থাকা সবার অবহেলা অযত্নে বড় হওয়া ছেলেটাও বড় একটা কিছু হয়ে দেখাতে পারে। তোমার কথা আমার অনেক পছন্দ হয়েছে। এখন তুমি আমার বাসায় গেট দারোয়ান হয়ে কাজ করতে পারবে। তোমাকে থাকার জায়গা দেবো, খাবার খেতে দেবো, বিনিময়ে তোমাকে খুব নজরদারিতে রাখতে হবে আমার বাড়িটা। পারবে তো নাকি? স্যার প্লিজ, যে কোনো একটা চাকরি আমাকে দিলেই হবে, থাকা খাওয়া আর অল্প কিছু টাকা দিলেই হবে আমার। যে স্যার পারবো, কিন্তু আপনি আমার পরিচয় না জেনে না শুনে আমাকে চাকরি দিলেন। আমি আবার যদি আপনার বাসার কোনো ক্ষয়ক্ষতি করে চলে যাই তখন কি হবে? তোমার সঙ্গে অল্প কিছুক্ষণ কথা বলে বুঝতে পেরেছি তুমি ছেলেটা অনেক ভালো। আর তোমার কথায় বুঝতে পেরেছি যে তুমি হয়তোবা রাস্তায় বড় হয়েছো, তোমার মা বাবার পরিচয় নেই, তাই তো? আমার ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তোমায় দেখে আমার কেমন যেন মায়া মায়া লাগলো, তাই চাকরিটা দিলাম। তুমি মনোযোগ দিয়ে চাকরি করবে, কিন্তু কখনোই কাজের বরখেলাপি করা যাবে না। ঠিক আছে স্যার, আপনি সেটা নিয়ে কোনো টেনশন করবেন না। আপনার বাসাটা কোন দিকে আমাকে নিয়ে চলেন। ঠিক আছে বাবা, তুমি আমার পিছু পিছু আসো, তোমাকে দেখিয়ে দিচ্ছি। নেহার বাবা প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী সকাল সকাল পার্ক দিয়ে জগিং করছিল। ঠিক তখনই একটা ছেলে একে পার্কের এক কোনায় শুয়ে থাকতে দেখে প্রত্যেক দিন অনেক ছেলেকে দেখে। নেহার বাবা সেই দিকে তেমন একটা ভ্রুক্ষেপ দেখায় না। পার্কের মধ্যে অনেকক্ষণ হাঁটাহাঁটির পর পুনরায় যখন ফিরে আসে বসতে যাবে, ঠিক তখনই স্বাধীন নেহার বাবার কাছে আসে, পা জড়িয়ে ধরে কথাগুলো বলে। স্বাধীনের কথা আর স্বাধীনকে দেখে অনেক মায়া লাগে নিহার বাবার, তাই তার বাসায় গেট দারোয়ানের চাকরি দেয় স্বাধীনকে। তারপর নিহার বাবা ফুটপাতের ওপর দিয়ে জগিং করছিল। স্বাধীন তার পিছু পিছু আসতে একটু পর আলিশান বাসার সামনে এসে দাঁড়ায়। নিহার বাবা স্বাধীন বুঝতে পারে এটাই হয়তো লোকটার বাসা। দেখে অনেক বড়। স্বাধীন বুঝতে পারে দায়িত্বটা অনেক বড় হবে। এইসবই ভাবছিল স্বাধীন। ঠিক তখনই দরজায় নক করে লোকটা একটা দারোয়ান এসে দরজা খুলে দেয়। স্বাধীনকে দেখিয়ে নিহার বাবা বলে, আসো, ভিতরে আসো। আর এইটাই হলো আমার বাসা, আর এই বাসাটাই তোমাকে দারোয়ান হিসেবে রাখা হয়েছে। তারপরে বাবা এক এক করে সেইখানে থাকা সকল দারোয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে লাগে। স্বাধীন সবার সঙ্গে পরিচয় হতে লাগে। বাড়ির ভেতরে প্রবেশ করে তো স্বাধীন অবাক হয়ে যায়। ছবিতে দেখানো বাড়ির মতোই অনেক সুন্দর। বাড়িটা রীতিমতো অবাক হয়ে চারিদিকে তাকিয়ে থাকে স্বাধীন। স্বাধীনকে বাড়ির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে নিহার বাবা বলে, এইটাই হলো আমার বাসা, অনেক বড়। আগে থেকেই 4 জন গেট দারোয়ান রয়েছে, তারপরেও তোমাকে রাখলাম। তোমার কাজ মাঝে মাঝে গেটে গিয়ে দারোয়ানি খুলবে। আবার এই যে দেখছো ফুল গাছগুলো, এটা সব যত্ন নেবে, যেন মনে না যায় আমার মেয়ে কিন্তু অনেক স্বাদের ফুল গাছ এগুলো।
আর ওই পাশে সকল কাজের লোক, সবার জন্য কোথাকার ব্যবস্থা আছে। ওইখানে গিয়ে দেখো তোমার ফাঁকা কোনো রুমটা আছে, ওই রুমে উঠে যাও। আর হয়তো তুমি এর আগে কোথাও থাকতে, তাই না? জি স্যার, থাকতাম বস্তিতে, কিন্তু আগুন লেগে সব পুড়ে গিয়েছে, কিছুই নেই, শুধু এই গায়ে থাকা পোশাক ব্যতীত। স্বাধীনের কথা শুনে অবাক মায়া লাগে নিহার বাবার। তাই নিহার বাবা তার পকেট থেকে 10,000 টাকা বের করে স্বাধীনের দিকে এগিয়ে দিয়ে বলেন, এই নাও, এখানে 10,000 টাকা আছে, তুমি এই 10,000 টাকা দিয়ে তোমার পছন্দ মতো পোশাক আশাক কিনে নিবে। আর হ্যাঁ, একটা কথা বলি, আমার মেয়ে কিন্তু অপরিষ্কার পোশাক একদমই দেখতে পারে না। আর আমার মেয়ে কিন্তু অনেক রাগী আর বদমেজাজি। তোমাকে আগে থেকে সতর্ক করে দিলাম, ওর থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে। আমার বাসায় অনেক কাজের লোক ওর কারণে চলে গেছে, বুঝতে পেরেছো? এখন যাও, বাইরে শপিং মল থেকে পোশাক আশাক কিনে নিয়ে তারপর তোমার রুমে যাও। আর খাবারের সময় হলে সময় মতো তোমার রুমে খাবার পৌঁছে যাবে। নিহার বাবার হাত থেকে স্বাধীন টাকাগুলো নিয়ে নেয়। নিহার বাবাকে অনেক কৃতজ্ঞ দেখাতে লাগে। শেষমেশে স্বাধীন টাকাগুলো নিয়ে বাসার বাইরে চলে যায়। তারপর ফুটপাত থেকে কিছু জামাকাপড় কিনে নেয়। অবশিষ্ট স্বাধীনের কাছে 3,000 টাকা থাকে, সে দিয়ে আরও অনেক কিছু কিনে নেয়। তারপরে সেই সব নিয়ে সোজা বাড়িতে চলে আসছে। তারপর ওই বাসার কাজের লোকদের থাকার জন্য কোয়ার্টারে গিয়ে একটা রুম দেখে ফাঁকা ওই রুমে উঠে পড়ে স্বাধীন। বিকেলবেলা স্বাধীন দেখতে পায় ফুল গাছের নিচে অনেক ঘাস জমেছে। এইটা দেখে স্বাধীন গিয়ে ফুল গাছের নিচ থেকে ঘাস উঠাতে লাগে। ঠিক তখনই পেছন থেকে নেহা এসে স্বাধীনের কলার চেপে ধরে, দাঁড় করায়। স্বাধীন দেখতে তো অবাক হয়ে যায়। কে আপনি, আর আমার কলার চেপে ধরলেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? কথাটা বলেই নেহা তার পায়ে থেকে স্যান্ডেল খুলে স্বাধীনকে মারতে লাগে। এটা দেখে সেখানে থাকা একটা লোক দৌড়ে এসে নেহা ম্যামের উদ্দেশ্যে বলে, আরে মা, বাদ দাও, এই ছেলেটা নতুন, তোমার বাবা রেখেছে দারোয়ান হিসেবে, পাশাপাশি বাগানটা দেখাশোনা করার জন্য। আর তোমাকে চিনতে পারেনি, তাই হয়তো তোমাকে এই উদ্ভট প্রশ্ন করেছে। তুমি ওকে ক্ষমা করে দাও। হ্যাঁ, ও তাহলে তুই নতুন, যা, এবারের মতো তোকে মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইম থেকে তুই একদমই আমার এই ফুল গাছের কাছাকাছি আসবি না। আর আমাকে দেখতে পেলে তুই তখনই আমাকে সালাম দিবি, বুঝলি? না হলে কিন্তু তোর খবর আছে। কিন্তু ম্যাম, আমাকে তো আঙ্কেল এই বাগান দেখাশোনা করার জন্য রেখেছে, পাশাপাশি রাতের বেলার দারোয়ান হিসেবে। আমি বাগান দেখাশোনা না করলে কে করবে? স্বাধীনের মুখ থেকে নেহা তার বাবাকে আঙ্কেল ডাক শুনে অনেকটা রেগে যায়। রাগে স্বাধীনকে পুনরায় ঠাস ঠাস করে 3টে থাপ্পড় লাগিয়ে দেয়। তারপর নেহা পুনরায় স্বাধীনকে বলতে লাগে, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বাবাকে আঙ্কেল বলার? তুই কাজের ছেলে, আমার বাবাকে স্যার বলে ডাকবি, আঙ্কেল না, বুঝতে পারলি? আর হ্যাঁ, আমার ফুল গাছ দেখাশোনা করবি, কিন্তু একটা কাজ যদি মরে যায় তাহলে কিন্তু তোর খবর আছে, বুঝলি? ঠিক আছে ম্যাম, আমি আপনার ফুল গাছগুলো যথাযথ চর্চা করব, এটা নিয়ে আপনার ভাবতে হবে না একদমই। তারপর নেহা ওইখান থেকে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে পুনরায় বড় বাসার ভেতরে ঢুকে যায়। স্বাধীন গাছগুলো চর্চা করতে লাগে। এভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন। স্বাধীনতার মন দিয়ে কাজ করতে রাতে দিনে বেলা বাগান পরিচর্যা করে। আর প্রত্যেকটা দিন নিহার বাবা যখন জগিং করতে যায় তখন স্বাধীন নিহার বাবার পিছু পিছু যায়। হঠাৎ একদিন জগিং করছিল নিহার বাবা। স্বাধীন পিছু পিছু পানির বোতল আর একটা ছোট্ট ব্যাগ নিয়ে আসছিল। ঠিক তখনই নিহার বাবা তার বুকের বাম পাশে ধরে মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে স্বাধীন দৌড়ে সে নেহার বাবাকে কোলে তুলে নেয়। তারপরে অনবরত ডাকতে লাগে, আঙ্কেল, কি হয়েছে আপনার? আপনি এমনভাবে মাটিতে শুয়ে পড়লেন কেন? প্লিজ কথা বলেন, কথা বলছেন না কেন? কিন্তু নেহার বাবার কোনো রেসপন্স পায় না। স্বাধীন এটা দেখে আরও অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই নেহার বাবা সেখানে রেখে স্বাধীন একটা রিক্সা ডাকতে যায়। রিক্সা নিয়ে নেহার বাবাকে রিক্সায় করে সোজা হসপিটালে নিয়ে চলে যায়। হসপিটালে ঢুকে স্বাধীন ডাক্তারকে ডাকতে লাগে। ডাক্তার এসে নেহার বাবাকে দেখে আইসিইউতে ভর্তি করে। অনবরত আইসিইউ রুমের সামনে স্বাধীন পায়চারি করতে লাগে। আইসিইউ রুমের মধ্যে অপারেশন চলছে। প্রায় 2 ঘন্টা পর আইসিইউ রুমের মধ্যে থেকে একটা ডাক্তার বের হয়। স্বাধীন দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার, এখন আঙ্কেল কেমন আছে? এখন রোগী একদমই বিপদমুক্ত আছে, কিন্তু সময় মতো না নিয়ে আসলে হয়তো তাকে বাঁচানো যেত না। হার্ট স্ট্রোক করেছিল, যদি 5-6 মিনিট পর যদি আনা হতো তাহলে তাকে আর বাঁচানো যেত না। চিন্তার কারণ নেই, এখন বিপদমুক্ত আছে।
আপনি ওনার বাড়ির সকলকে ফোন করে এখানে আসতে বলেন। জি ডাক্তার সাহেব, আসতে বলছি, কিন্তু আপনি কি আঙ্কেলকে চেনেন? হ্যাঁ, চিনব না কেন? পাগলের মতো কি বলো তুমি? ইনি হলো আমাদের এই হসপিটালের মালিক, আর তুমি বলছো আমি চিনব না? আচ্ছা ওয়েট, তোমার ফোন করে কাউকে আসতে বলতে হবে না, আমি সবাইকে ফোন করে হসপিটালে আসতে বলছি। কথাটা বলে ডাক্তার স্বাধীনের সামনে থেকে চলে যায়। স্বাধীন সেইখানে আর না দাঁড়িয়ে সামনে থাকা চেয়ারে গিয়ে বসে পড়ে। সেভাবে পেরিয়ে যায় 20 মিনিট। হঠাৎ কেউ একজন এসে স্বাধীনের কলার চেপে ধরে দাঁড় করে দেওয়ালের সঙ্গে ধরে বলতে লাগে, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, আমার বাবাকে মারতে চেয়েছিলি? আমি বাবাকে কত করে বললাম তোমার অনেক শত্রু আসবা, সে হয়তো হতে পারে তাদেরই কোনো এক ছেলে স্বাধীন, কিন্তু আমার কথা তো শুনলই না। তুই আমার বাবাকে মারতে নিয়েছিলি, কিন্তু আবার হসপিটালে ভর্তি করেছিস কেন? আমার বাবার মৃত্যুর পর যেন আমরা তোকে সন্দেহ না করি, তাই তো? কিন্তু কি দেখলে? এইটা আমার বাবার হসপিটাল, তারা আমার বাবাকে জীবন দিয়ে বাঁচানোর চেষ্টা করেছে, আর আমার বাবা বেঁচে গিয়েছে। তুই এক্ষুনি দাঁড়া, আমি বাবাকে দেখে আসছি, তারপর তোর ব্যবস্থা নিচ্ছি। ঠিক তখনই পাশ থেকে ডাক্তার এসে স্বাধীনকে নেহার হাত থেকে ছাড়িয়ে বলে, আরে মা, পাগল হয়েছো নাকি তুমি? কি করছো? ছেলেটাকে এভাবে গলার চেপে ধরেছো কেন? ও তো মারা যাবে। আঙ্কেল, আপনি কার হয়ে সুপারিশ গাইছেন? এ আমার বাবাকে খুন করতে চেয়েছিল। নিজের দোষ থামাচাপা দেওয়ার জন্য বাবাকে হসপিটালে নিয়ে ভর্তি করেছেন, যেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে পারি আমরা। কিন্তু আমি ভালো করে জানি আমার বাবাকে এই খুন করেছে। কি বলছো মা তুমি? সময় মতো ছেলেটা যদি তোমার বাবাকে না নিয়ে আসতো, তাহলে আর তাকে বাঁচানো যেত না। আর আমরা আইসির মধ্যে যখন অপারেশন করছিলাম, তখন ছেলেটা তো বাইরে দাঁড়িয়ে পায়চারি করছিল। ছেলেটাকে দেখে মনে হচ্ছিল অনেক চিন্তিত হয়ে গেছিল সে। আঙ্কেল সবের অভিনয়, বুঝলেন? অভিনয় অনেক ভালো করতে পারে। অভিনয় করে আমার বাবাকে বশ করেছে। আমার বাবার কাছ থেকে শুনে আসি, যদি জানতে পারি তুই আমার বাবাকে মারার চেষ্টা করেছিলি, তাহলে কিন্তু তোকে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেব। কথাটা বলেই নেহা স্বাধীনের সামনে থেকে চলে যায়। স্বাধীন গিয়ে পুনরায় চেয়ারে বসে কাশতে লাগে আর অনবরত নিঃশ্বাস ফেলতে লাগে, হারান মনেই ভাবতে লাগে, এতদিন হলো নেহা ম্যামদের বাড়িতে কাজ করছি, তারা আমাকে এইটুকু চিনতে পারলো। আমি কিভাবে আঙ্কেলকে মারবো? তিনি তো আমার নতুন আরেকটা জীবন দিয়েছে, না হলে কবে না খেতে পেয়ে মারা যেতাম। আরে বাবা, চিন্তা করছো কেন? তুমি আসলেই জানো না, নেহা মামুনি অনেক আগে থেকে বদমেজাজি। বাবার হার্ট স্ট্রোক করার কথা শুনে অনেকটা রেগে গিয়ে তোমার উপর উল্টাপাল্টা কথা বলেছে। তুমি এতে কিছু মনে করো না। যখন বাবার কাছ থেকে সব কিছু জানতে পারবে নেহা মামুনি, তখন তোমাকে আবার কাছে এসে সরি বলবে, দেখে নিও। স্বাধীন ভাবতে লাগে তাই যেন হয়। তারপর না থেকে সোজা হসপিটালে বাইরে চলে আসে। তারপর নেহাদের বাসায় চলে যায়। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে যায়। অন্যদিকে নেহা কেবিনের ভিতরে প্রবেশ করে তার বাবার পাশের চেয়ারটাতে বসে। তার বাবার হাতের উপরে হাত রাখতে নেহার বাবা মিটমিট করে তাকায়। নেহা এটা দেখে মুচকি একটা হাসি দেয়। তারপর তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা কেমন আছো এখন তুমি? হ্যাঁ মা, এখন একদমই ঠিক আছে, তোকে আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। চিন্তা কি আর আমি এমনি এমনি করি? এমনিতেই তোমার অনেক শত্রু। বললাম চলো বিদেশে চলে যাই, যেখানে আমাদের কোনো শত্রু নেই, আমাদের কেউ চিনতে পারবে না। দেশে থাকা সহজ, সম্পত্তি অফিস না হয় কারোর হাতে তুলে দিয়ে যায়, প্রত্যেক মাসে তার কাছ থেকে আমাদের লাভ বুঝে নিলেই হবে। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। মা, তুই এমনি এমনি আমাকে নিয়ে চিন্তা করিস, আমার কিছুই হয়নি। হাঁটতে গিয়ে হঠাৎ করে বুকের বাঁ পাশে অনেক ব্যথা হয়, বুকের বাঁ পাশে ধরে মাটিতে লুটিয়ে পড়ি। তারপর আর কিছু মনে নেই, জ্ঞান ফিরতে গিয়ে দেখি কি হসপিটালে। তার মানে তোমার এই অবস্থার পেছনে স্বাধীনের কোনো হাত নেই, তাই তো? কি বলছিস মা? এগুলো তুই স্বাধীনের? আমার অসুস্থ হওয়ার পিছনে পিছনে হাত থাকতে যাবে কেন? না মানে বাবা, আমি ভেবেছিলাম যে স্বাধীন তোমাকে এই অবস্থায় রেখেছে, এই অবস্থা করেছে, তাই ওকে অনেক উল্টাপাল্টা কথা বলেছি। মা, কি বলছিস এসব? যদি সময় মতো না স্বাধীন আমাকে হসপিটালে নিয়ে না আসতো, তাহলে আজ আমি বেঁচে থাকতাম না। ছেলেটা জানিস আমাকে নয় চিন্তা করছিল, আমি ভিতর থেকে সব দেখেছি, কিন্তু মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। আর তুই কিনা ছেলেটাকে উল্টাপাল্টা কথা বলেছিস। যা, তুই এখনই গিয়ে স্বাধীনের কাছে সরি বলে আসবি। নিহার কেন জানি তার বাবার কথাগুলো শুনে অনেক খারাপ লাগছে। আসলেই তো স্বাধীন গেছে, অনেক অবহেলা করেছে, সকালের সামনে অনেক অপমান করেছে। ছোট লোক বলে স্বাধীনের কাছে সরি বলা উচিত। সে যা ভেবেছিল তার পুরোটাই উল্টো হয়েছে।
তাই এটা ভেবে নেহার কেবিনের বাহিরে আসে স্বাধীনকে সরি বলার জন্য, কিন্তু এসে দেখে স্বাধীন নেই। তারপর পুরো হসপিটাল ঘুরে স্বাধীনকে খুঁজতে লাগে, কিন্তু কোথাও পায় না। তারপরে শেষমেশ নেহা তার বাবার কেবিনে গিয়ে বসে পড়ে। নেহাকে আসতে দেখে নেহার বাবা বলে, কিরে মা, সেদিনকে পেয়েছিলি আর ওর কাছ থেকে ক্ষমা চেয়েছিস? আমি লক্ষ্য করেছি তুই ছেলেটাকে একদমই দেখতে পারিস না। যদি না দেখতে পারিস তাহলে আমাকে বলিস, আমি ছেলেটাকে আমার অফিসের যে কোনো একটা পোস্টে চাকরি দিয়ে দিব। ওর কাজ অনেক ভালো, হয়তোবা পিয়ন কিংবা দারোয়ানের। সরি বাবা, আসলে আমি চাই না স্বাধীনের সঙ্গে ওই ব্যবহার করতে, কিন্তু আমার পরিস্থিতি থাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করেছে। আমি সরি বাবা, ওর কাছে ক্ষমা চেয়ে নিব। কিন্তু ওকে পুরো হসপিটালে তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পাইনি। হয়তোবা বাসায় চলে গেছে। হ্যাঁ, চলে গিয়েছে হয়তোবা। এখন আল্লাহ জানে আর কতদিন এই বন্ধ ঘরের মধ্যে থাকতে হবে হসপিটালে। একটা গল্প করার মানুষও নেই। কে বলেছে বাবা কেউ নেই? আমি তো আছি, তুমি আমার সঙ্গে কথা বলো। তারপর নেহা পুরো দিনটা হসপিটালে কাটিয়ে দেয় তার বাবার সঙ্গে। আসলে নেহা তার বাবাকে অনেক ভালোবাসে। বিকেলের দিকে বাসায় আসে ফ্রেশ হওয়ার জন্য। মেন গেটে এসে গাড়ির হর্ন দিতেই সারাদিন দরজা খুলে দেয়। গাড়ির ভেতরে প্রবেশ করে। স্বাধীন দরজা লাগিয়ে দিয়ে দৌড়ে নেহার গাড়ির দিকে যেতে লাগলো। তারপর নেহা পার্কিং লটে গাড়ি রেখে ভেতরে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে স্বাধীন নেহাকে বলে, ম্যাম এখন স্যার কেমন আছে? নেহা স্বাধীনের কথা শুনে পেছনের দিকে তাকিয়ে স্বাধীনের কাছে আসতে লাগে। তারপর স্বাধীনের কাছে এসে নেহা বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর আই এম সরি, আসলে বাবার ওই অবস্থার কথা শুনে অনেক রেগে গিয়েছিলাম। ভেবেছিলাম তোর হয়তো বা হাত আছে, তাই তো কেউ উল্টাপাল্টা কথা বলেছি। তুই আমাকে ক্ষমা করে দিস। হ্যাঁ। নেহার কথা শুনে স্বাধীন একটু বাঁকা হাসি দিয়ে বলে, আরে ম্যাম সমস্যা নেই, আমার কাছে সরি বলতে হবে না। আমার ছোট লোক, গরিব, আমাদের তো বাজে নজরে দেখবেন, আমাদের অনেক বকাবকি করবেন, এটা তো স্বাভাবিক, আমি কিছু মনে করি নাই। স্বাধীন অনেক কথাগুলো কেন জানি নেহার একটু বুকে লাগে, কিন্তু সেই দিকে কোনো একটা পক্ষ না দেখে নেহা বাসায় গিয়ে রুমে চলে যায়। অন্যদিকে স্বাধীন মন দিয়ে তার কাজ করতে লাগে। এই কুত্তার বাচ্চা, তোকে কতক্ষণ ধরে ডাকছি, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনছিস না। সেই যে উপরের দিকে তাকিয়ে আছিস, মোরটেরে গেলে নাকি আবার? ঠিক তখনই স্বাধীনের ধ্যান ভেঙে যায়। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে দাঁড়াতেই তারপর নেহার সামনে গিয়ে বলে, মানে সরি আসলে। আর আসলে আসলে করতে হবে না, বুঝতে পারছি। আমার বাবার সয় সম্পত্তি সব নিজের করে নেওয়ার চিন্তা ভাবনা করেছিলি, তাই না? আমি বেঁচে থাকলে তা একদমই হতে দেব না। আমার বাবার সব সম্পত্তির দিকে যদি কেউ তাকায়, তাহলে তাকে আমি জ্যান্ত পুঁতে রাখবো। ম্যাম আমি গরিব, স্টোর থেকে কখনো মা বাবার আদর কি জিনিস তা পাইনি। মানুষের লাথিগুতা অনেক কথা শুনে বড় হয়েছি, কখনো কারোর প্রতিবাদ করতে পারিনি। আমরা গরিব বলে আর কি বললেন? আপনার বাবার সয় সম্পত্তি দেখে নজর, তাই না? ওদিকে আমি বিন্দুমাত্র তাকাই না, কারণ যেভাবে আছি আল্লাহর কাছে দোয়া করি যেন এইভাবে মৃত্যু হয় আমার। হয়েছে, তোকে আর ছোট মুখে বড় কথা বলতে হবে না। এখন চল নিজেই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর স্বাধীন আর নেহা রুম থেকে বেরিয়ে যায়। বাসার নিচে সবাই ড্রয়িং রুমে বসে তাদের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই স্বাধীন আর নেহা ছেড়ে দিয়ে নিচে নামতে লাগলো, কিন্তু তখনই তাদের দিকে সবাই তাকিয়ে দেখতে লাগে। এইটা দেখে স্বাধীন আচমকায় নেহার হাত চেপে ধরে। এটা দেখে নেহা স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। ঠিক তখনই স্বাধীন চোখ ফিরিয়ে সাড়া দিয়ে নেহাকে চুপ থাকতে বলে। নেহা দেখতে পায় সবাই তাদের দিকে তাকিয়ে আছে। এটা দেখে আর কোনো সিন ক্রিয়েট করে না। স্বাধীন হাত ধরে নিচে নেমে আসে। কোনো দিকে সবাই তাদের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে বলাবলি করছে, দেখেছিস হানিফ, তোর মেয়ে কত সুখী। যখন শুনলাম তোর মেয়ের বিয়ে ভেঙে গেছে তখন অনেক হতাশ হয়ে পড়ি। নেহা মামুনির এরকম সর্বনাশ কে করলো? সকলের সামনে চুনকালি মাখলো, কিন্তু ছেলেটার সঙ্গে দেখ, একদম নেহা মামুনিকে মানিয়েছে। আমি তো ওদের ছুটিকে 100-তে 100 দিচ্ছি। হয়তো তোমরা সবাই ওর পরিচয় শুনে অনেকটা অবাক হবে, কিন্তু কিচ্ছু করার নেই। আমার যা ভালো মনে হয়েছে আমি তাই করেছি। সবার সামনে নিজের মেয়ের মান সম্মান নষ্ট হওয়ার থেকে আমি যেটা করেছি একদম বেস্ট, ভালো করেছি। আমার বাসার দারোয়ান। কি
ঠিকই বলছিস। এইসব তুই নেহা মামনিকে বিয়ে দিয়েছিস, তাও আবার সামান্য একটা গেট দারোয়ানের সঙ্গে, তাও আবার তোর বাসার। কিন্তু ছেলেটাকে তো দেখে একদমই ওইরকম মনে হচ্ছে না। আরে না, আমি ঠিকই বলছি, আমাদের বাসার দারোয়ান। ওই ছেলেটা একদিন ওই হঠাৎ পার্কে দেখা হয়, আমার কাছে জানা, তারপর তাকে দারোয়ানের চাকরি দেই। কিন্তু ছেলেটার কথাবার্তা সবকিছু দেখে আমার অনেক ভালো লাগে। কিন্তু তখনই নেহার বিয়ে ঠিক হয়ে যায়। নেহার বিয়ে ভেঙে গিয়ে মার মাথা নষ্ট হয়ে যায়, তাই এদিক ওদিক তাকিয়ে স্বাধীনকে দেখতে পাই, তারপর ওর সঙ্গে বিয়ে দিয়ে দিই। নিহার বাবার কথা শুনে সবাই স্বাধীনের দিকে একটু বাঁকা চোখে তাকায়। অনেক ভালো বলে আবার অনেক খারাপও লাগে, কারণ সামান্য একটা দারোয়ান যে মালকিনের মেয়েকে বিয়ে করেছে কেউ মানতে পারছে না। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ দেখায় না নিহার বাবা। স্বাধীন আর নেহা আসতেই তাদের দিকে উঠে গিয়ে নিহার বাবা বলে, তোরা এসেছিস? এত দেরি হলো যে? তোদের জন্যই সবাই অপেক্ষা করছে। আর সত্যি কথা বলতে তোদের দুজনকে অনেক ভালো মানিয়েছে রে। কথাটা শুনে নেহা আর স্বাধীন দুইজনের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে আগে ওকে ভালো মানিয়েছিল কিনা। তারপর ওইখানে আর না দাঁড়িয়ে থেকে খাবার টেবিলে গিয়ে বসে পড়ে। স্বাধীন তার পাশে, নেহা দুজনকে কাজের মেয়েরা খাবার বেড়ে দিতে লাগে। এখনও সবাই স্বাধীনের দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। আদৌ কেউ স্বাধীনকে দেখে বলতে পারবে না যে ছেলেটা গরিব ঘরের। বাসার সঙ্গে সঙ্গে স্বাধীনের গালের কাছেও নেহার ঠোঁট দিয়ে বলতে লাগে, এখন তো অন্তত আমার হাত ছেড়ে দিবি। সরি, আসলে সবাই তখন আমাদের দুজনের দিকে তাকিয়েছিল, তাই সবাইকে একটু ভালো দেখানোর জন্য আপনার হাত ধরেছিলাম। এক্সট্রিমলি সরি। যা, এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার সবাইকে দেখানোর জন্য আমার হাত ধরবি না, মনে থাকে যেন। সবার সামনে হাত ধরলে আর কি সমস্যা? সব তো রাতে দেখে নিয়েছি। কথাটা বলে স্বাধীন বাঁকা একটা হাসি দেয়। নিহার গিয়ে স্বাধীনের পায়ে সজোরে একটা লাথি দেয়। স্বাধীন আহ বলে চিৎকার দিয়ে ওঠে। কি হয়েছে বাবা, তোমার হঠাৎ চিৎকার দিলে কেন? না মানে আঙ্কেল, হঠাৎ পায়ে বোধহয় পিঁপড়া কামড় দিয়েছে, তাই অনেক ব্যথা লাগায় বলে বলে চিৎকার দিয়েছিলাম, সরি। নেহার ধমক খেয়ে তার বোন খাবার খেতে লাগে। অন্যদিকে নেহার আচরণ দেখে সেখানে সবাই হাসতে লাগে। এভাবে খাবার পর্ব শেষ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন আর নেহা গিয়ে বসার রুমে বসে সবার সঙ্গে আড্ডা দিতে লাগে। বিয়ে ধীরে ধীরে সমাগম কমে যাচ্ছে, যে যার বাসায় চলে যাচ্ছে। স্বাধীন নেহার সঙ্গে সাক্ষাৎ করে। অনেকটা সময় পেরিয়ে যায়, দুপুরের দিকে সবাই চলে যায়। বাসায় শুধু নেহা, নেহার মা বাবা, তার ছোট বোন স্বাধীন আর কিছু কাজের লোক। বাড়ি গহনা আর লেহেঙ্গা পরে থাকতে নেহার অনেক বিরক্ত লাগছে, তাই দৌড়ে রুমে যেতে নেবে। ঠিক তখনই লেহেঙ্গার সাথে পা বেজে নেহা পড়তে যেতে লাগে। চোখ বন্ধ করে ফেলেছিল, ঠিক তখনই দৌড়ে গিয়ে স্বাধীন নেহাকে ধরে ফেলে, পড়ার হাত থেকে বাঁচায়। নেহা চোখ মিটমিট করে তাকিয়ে দেখে স্বাধীনের কোলে ওপর সে শুয়ে আছে। তারপর স্বাধীনের হাত থেকে ছাড়া পেয়ে ঝ্যাংটা দিয়ে সরে ফাঁকে দাঁড়িয়ে বলে, কুত্তার বাচ্চা, তুই আমাকে ধরলি কেন? তোকে না বলেছি আমাকে তুই কখনো এভাবে স্পর্শ করবি না? সরি, আসলে আপনি পড়ে যেতে নিয়েছিলেন তাই ধরে ফেলেছি। আমি তো আপনাকে এর আগেই বলেছি, আপনার পারমিশন ছাড়া কখনো আপনাকে ছুঁয়েও দেখব না। যদি না ধরতাম পরে আপনি অনেক ব্যথা পেতেন। পরে ব্যথা পাই আর মরে যাই, ওইটা তোর দেখার বিষয় না। নিচে দাঁড়িয়ে নেহার কর্মকাণ্ড সবাই দেখছিল। নেহার মা আর বাবা, নেহার বাবা মা হতভম্ব হয়ে যায় মেয়ের এরকম কথাবার্তার ধরন দেখে। নেহার মা দৌড়ে নেহার কাছে গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, তুই পড়ে যেতে নিয়েছিলি, ছেলেটা তোকে বাঁচিয়েছে, আর বলছিস কি না তোকে বাঁচাবে কেন? তুই ওর বিয়ে করা স্ত্রী, তোকে বাঁচাবে না তো কাকে বাঁচাবে? আর এর জন্য ছেলেটাকে কত কথা শুনিয়ে দিলি তুই। মা, তুমি আমার গায়ে হাত তুলতে পারলে? আজ এই ছোট লোকের বাচ্চার জন্য আমার গায়ে তুমি হাত তুললে? কুত্তার বাচ্চা, যেখানে আমার বাবা মা কখনো আমাকে মারেনি, তোর কারণে মেরেছে। তোকে মেরেছি, একদম ঠিক করেছি। তোকে যদি এই শাসনটা ছোট থেকেই করতাম তাহলে তুই আর এমন বিগড়ে যেতি না। তোর যে পছন্দ করা ছেলে তার সঙ্গেই তোর বিয়ে ঠিক করলাম, কিন্তু কি হলো, তোকে রেখে অন্য আরেকটি মেয়েকে নিয়ে পালিয়ে গেল।
ছেলেটা তোর দিকে তাকিয়ে তোর মান সম্মান নষ্ট না হওয়ার হাত থেকে বাঁচিয়েছে। বিয়ে করে সেখান থেকে তো বাসাভর্তি অনেক লোকজন ছিল, তোর তো ফ্রেন্ডরা ছিল, তারাও তো অনেক কথা বললো, কেউ তো তোর দিকে এগিয়ে আসলো না। নেহা তার মায়ের কথাগুলো শুনে মাটির দিকে তাকিয়ে অনবরত কান্না করছিল। তারপর সেইখানে নেহা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা তার রুমের দিকে দৌড় লাগায়। স্বাধীন নেহার মাকে উদ্দেশ্য করে বললে, আন্টি, নেহা ম্যামকে এইভাবে কথাগুলো না বললেও পারতেন। ওইখানে আমি না, যে কেউ থাকলে নেহা ম্যামকে বিয়ে করত। সে আসলে মানতে পারছে না। আমি তো তার সঙ্গে কখনোই যাই না। সে শিক্ষিত বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর আমি সামান্য চাকর। বাবা মার কোনো পরিচয় নেই, আদৌ বেঁচে আছে কিনা তাও জানি না। জানো না বাবা, অনেক বেড়ে গেছে, কখনো ওরে মারিনি, সবসময় ওকে যত্ন করে রেখেছি, আর এর প্রতিদান ও এভাবে দেবে। সকলের সামনে আমাদের মুখে চুলকানি মাখাতে নিয়েছিল, তুমি থেকে বাঁচিয়েছ, এখন আবার উল্টোপাল্টা কথা বলা তোমার কি? তারপর স্বাধীন নেহার মাকে বুঝাতে লাগে। সেইখানে আর না দাঁড়িয়ে নিচে বসার রুমে এসে বসে কথা বলতে লাগে। কথা বলার এক পর্যায়ে স্বাধীন বলে ওঠে, আমি বলি কি আন্টি, নেহা ম্যাম যেহেতু আমাকে মানতে পারছে না, তাহলে আমাকে যেন ডিভোর্স দিয়ে দেয়। আমি একটা না একটা ব্যবস্থা করে নেব। আর আঙ্কেল, আপনার অফিসে গিয়ে যে কোনো একটা পোস্টে চাকরি হবে আমার, কিন্তু শিক্ষাগত যোগ্যতা আছে। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। কি বলছো সব বাবা? ডিভোর্স দিয়ে দিব কেন তোমাকে? আমার মেয়ে বিয়ে করেছে, তোমার সঙ্গে বাকিরা জীবন থাকবে। আমার মেয়েকে কিভাবে ম্যানেজ করবে সেটা তুমি জানো। এসব কথা বলবে না। আর তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েছো মানে তোমাকে তো দেখি একদমই মনে হয় না লেখাপড়া করো। সারাক্ষণ তো বাসায় থাকো, রাতে একটা দারোয়ানি করো, সময় পেলে দেখি কোথায় যেন তুমি যাচ্ছ কাঁধে ব্যাগ নিয়ে। কখনো প্রশ্ন করিনি, হয়তোবা তুমি অন্য আর একটা কাজ করছো। আমাদের বাসায় তোমার কাজ পছন্দ হয়নি, তাই ভেবেছি। আসলে আঙ্কেল প্রত্যেক রবিবারে আমাকে ছুটি দিতেন না। ওই দিন আমি কলেজ যেতাম, এখান থেকে যে 10 কিলোমিটার গেলে যে একটা কলেজ আছে, ওই কলেজটাতে। কি বলছো তুমি? ওই কলেজে তো নেহা পড়ে, তা কখনো দেখা হয়নি ওর সঙ্গে? না তো আঙ্কেল, কখনো তো দেখা হয়নি, শুধু একবার একটু দেখেছিলাম। নেহা ম্যাম কলেজের গেটের সামনে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। আমি তেমন একটা কিছু ভাবিনি। আর আমি তো যেতাম কলেজে ক্লাস করতে, পাশাপাশি বন্ধুদের কাছ থেকে 1 সপ্তাহের নোট কালেক্ট করে নিয়ে আসতাম, আর প্রত্যেক দিন রাতের বেলা একটু একটু করে পড়তাম। আসলেই বাবা, তুমি অনেক জ্ঞানী একটা ছেলে, না হলে কখনোই এত কিছু একটা ছেলে একা পারবে না। তোমার পিছে আমরা আছি, ভেবো না তোমাকে ছেড়ে দেবো। আমার মেয়ে যদি তোমাকে নাও মানে, আমরা কিন্তু তোমাকে আমার মেয়ের জামাই হিসেবে মেনে নিয়েছি। লেখাপড়া করো, আর আমার অফিসের দায়িত্বটা কিন্তু তোমাকেই বুঝে নিতে হবে। কি বলছেন আঙ্কেল এগুলো? ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগে নেহা। গায়ে আর তখনকার মতো লেহেঙ্গা নেই, একটাতে বেশ আর পায়জামা পরা সোজা। নেহা তার মা বাবার সামনে সে দাঁড়িয়ে বলতে লাগে, আই এম সরি বাবা, আসলে আমি নিজেও অনুশোচনা বোধ কাজ করছে। আমি তখন স্বাধীনের সঙ্গে কাজটা ঠিক করিনি। আই এম সরি। কথাটা বলে নেহা পুনরায় তার রুমে চলে যায়। স্বাধীন হতভম্ব হয়ে যায়, কারণ এখনো ভাবতেও পারেনি নেহা এসে তাকে সরি বলবে। এটা দেখে নেহার বাবা আর মা দুজনেই হাসতে হাসতে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, পাগলি মেয়ে একটা। বাবা, তুমি পারবে আমার মেয়েটাকে সামলাতে, আর ওকে নিয়ে বাকিটা পথ চলতে। আমি ভালো করেই জানি, শুধু তুমি তোমার বউকে কিভাবে মানাবে মানিয়ে নাও। আর আমাদের মেয়ে কিন্তু অনেক সরল সোজা, আর হ্যাঁ, একটুতেই রেগে যায়। ও রাগ অনেক তোমার আন্টির মতো। কি আমি রাগি তাই না? ওয়েট, দেখাচ্ছি। কথাটা বলেই নেহার মা নেহার বাবাকে মারতে লাগে। এটা দেখে নেহার বাবা আর স্বাধীন হাসতে লাগে। নেহার বাবা এক পর্যায়ে বলতে লাগে, আরে জামাই, আমাকে তো বাঁচাও তোমার শাশুড়ি মার হাত থেকে। বললাম না রাগি দেখেছো? কি রাগ? শুধু বলেছি রাখি, এটুকুতে আমার এই হালাত। আরো যদি কিছু বলতাম তাহলে আমাকে যে কি করতো। স্বাধীন নেহার মা আর বাবার কর্মকাণ্ড দেখে হাসতে লাগে। সেখানে আর না থেকে সোজা নেহার রুমের দিকে অগ্রসর হয়। দরজায় এসে কড়া নাড়তে দরজার ওই পাশ থেকে নেহা বলে, দরজা খোলা আছে, ভেতরে আসেন। স্বাধীন আর কোনো প্রশ্ন না করে নেহার রুমে প্রবেশ করে দেখে নেহা খাটের উপরে উপুর হয়ে শুয়ে থেকে কান্না করছে। স্বাধীন গিয়ে সোফায় বসে পড়ে, উপরের দিকে তাকিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। স্বাধীন বলতে লাগে, আই এম সরি ম্যাম, আসলে তখন আপনাকে ওইভাবে ধরা আমার উচিত হয়নি। এতে যে কেউ রেগে যেতে পারে। আপনি তো আমার স্ত্রী। ও সরি, আমাকে তো মানে না স্বামী হিসেবে, সেটা নাই বলি।
আসলে ঠিকই বলেছেন আপনি। আমি আপনার যোগ্য না, দেখতে অতটা ভালো না, আবার আমার মা বাবার পরিচয় নেই, সামান্য একটা কাজের ছেলে, পড়াশোনা কখনো করিনি। আমার সঙ্গে আপনার একদমই মানায় না। বন্ধু বান্ধবীদের সঙ্গে আড্ডা দিতে গেলে আপনাকে প্রতিনিয়ত আমাকে নিয়ে কথা শুনতে হবে। আমি বলি কি, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন। কথাটা শুনে নেহা শোয়া থেকে উঠে বসে তারপরে স্বাধীনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দৌড়ে স্বাধীনের কাছে এসে গলা চিপে ধরে বলতে লাগে। কুত্তার বাচ্চা, তুই এখন চাচ্ছিস যে আমার মা বাবার কাছ থেকে আমি আরো কথা শুনে নেই, তাই না? তোকে ডিভোর্স দিয়ে দেই। এটা আবার আমার মা বাবা যদি শুনতে পারে যে আমি তোকে ডিভোর্স দিয়েছি, তাহলে আমাকে তো পাশে থেকে তাড়িয়ে দেবে। আমার বাবা মাকে তো তুই বশ করে নিয়েছিস। আমার কোনো কথাই বিশ্বাস করছে না, যেন আমি তাদের নিয়েই না। আরে ম্যাম, গলা থেকে হাতটা সরান, দম আটকে মারা যাব। স্বাধীনের কথা শুনে নেহা স্বাধীনের গলা থেকে হাত সরাতে কাশতে লাগে। এটা দেখে নেহা তার টি টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা নিয়ে স্বাধীনের দিকে এগিয়ে দেয়। স্বাধীন নেহার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে খেয়ে গ্লাসটা সাবার করে দেয়। তারপর নেহাকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। উকিলের সঙ্গে কথা বলে আপনি দয়া করে কালকে আমার সঙ্গে কোর্টে কি যাবেন? আচ্ছা ঠিক আছে, তা আমি যাব, কিন্তু আমাকে তো সবাই চেনে। কোর্টের প্রত্যেকটা উকিল তো যদি বাবাকে বলে দেয় এই বিষয়টা, তাহলে তো আবার বাবা জানতে পারলে আমাকে আবার অনেক কথা শোনাবে। তার থেকে আমার একটা বন্ধু আছে যে উকিল, ওর সঙ্গে আমি কথা বলছি। তারপর নেহা তার বন্ধুকে ফোন করে বেলকনিতে চলে গিয়ে কথা বলতে লাগে। স্বাধীন সেখানেই বসে থাকে আর ভাবতে লাগে, আল্লাহ, তোমার কাছে কি আমি এই যে পৃথিবীতে এসেছিলাম, জন্মের পর থেকে ফুটপাতে মানুষের লাথি কুত্তা খেয়ে বড় হয়েছি, শেষমেশ একটা পরিবার পেলাম যে কিনা মা বাবার মতো যত্ন করে তারপর দিয়ে দিলে, কিন্তু আমাকে সে মানে না। কথাটা ভাবতেই স্বাধীনের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঠিক তখনই নেহা রুমে প্রবেশ করে। এটা দেখে স্বাধীন তড়িঘড়ি করে তার চোখ মুছে নেয়। নেহা খাটের উপরে বসে ফোনটা খাটে ছুঁড়ে মেরে এটা দেখে স্বাধীন অনেকটাই ভয় পেয়ে যায়। আমার উকিল বন্ধুর কাছে ফোন করেছিলাম, সে বলল আমাদের যেভাবেই হোক 6 মাস একসঙ্গে থাকতে হবে। তারপর যদি মনে হয় যে ডিভোর্স লাগবে তাহলে ডিভোর্স দিতে পারবো, এর আগে না, যেহেতু সদ্যই আমাদের বিয়ে হয়েছে। এখন কি করবেন ম্যাম? এখন আর কি করার, তোকে মেনে নিতে হবে আর 6টা মাস একসঙ্গে থাকতে হবে। তারপর না হয় তোকে ডিভোর্স দিয়ে দিব। এর আগে তো পারছি না। তুই একটা কাজ কর, আমাদের মধ্যে সম্পর্কটা যেমনই হোক, বাহিরে যেন কেউ তা জানতে না পারে। মা বাবার সামনে আমি অভিনয় করব, তুই আমার সঙ্গে একই রকম অভিনয় করে চলবি। এখন যা রুম থেকে, তোর রুমে গিয়ে যা যা দরকার তা এই রুমে নিয়ে আয়। তোকে আর এখানে থাকতে হবে না, এখানেই থাকিস। আর আমি থাকবো খাটের উপরে আর তুই মেঝেতে শুয়ে থাকবি, ঠিক আছে? যদি মানতে পারিস তাহলে আসবি, না হলে থাক, দরকার নেই। ঠিক আছে ম্যাম। কথাটা বলে যেই স্বাধীন পড়তে যাবে ঠিক তখনই দরজায় সে কেউ নক করে। নেহা উঠে গিয়ে দরজা খুলে দেখে একটা কাজের ছেলে দাঁড়িয়ে আছে তার দরজার সামনে, হাতে একটা বড় কার্টুনে। এটা দেখে নেহা ছেলেটাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, এত বড় বক্স, এর ভেতরে কি? ম্যাম, বড় সাহেব বলল যে স্বাধীন স্যারের রুম থেকে যা যা আছে সবকিছু একটা বাক্সে করে আপনার রুমে এসে দিতে। তাই এই বাক্সের ভিতরে স্বাধীন স্যারের জন্য সবকিছু আছে, তাই দিতে এসেছি। ও আচ্ছা, আয় ভেতরে আয় আর ওই সাইডে রেখে দে। ছেলেটা অনুমতি পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। তারপর নেহার ঘরের এক কোনায় বক্সটা রেখে চলে যায়। তারপর স্বাধীন বক্সটা খুলে এক এক করে জামা কাপড় বের করে ওয়ার্ড্রোবের ভিতরে রাখতে যাবে। ঠিক তখনই নেহা বলে, এই তোর ময়লা জামা কাপড় কোথায় রাখছিস? বাইরে ফেলে দে, বাবার কাছ থেকে টাকা নিয়ে তোকে শপিং করে দেব। এইসব আমার ঘরে রাখবি না, ওইখানে রেখে দে। যদি তোর প্রয়োজনীয় কিছু থেকে থাকে তাহলে রাখ, না হলে বক্সটা বাইরে দিয়ে গিয়ে পরিয়ে দে। কিন্তু ম্যাম, এই পোশাকগুলো তো কিছুদিন আগেই আঙ্কেল আমাকে টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে কিনেছি। কি বললাম তোর কানে যায়নি? বলছি যে তোর প্রয়োজনীয় কিছু থাকলে তা রেখে দে। স্বাধীন আর কোনো প্রশ্ন করে না, কারণ জানে নেহা যা একবার বলেছে তাই করে। তারপরে বক্স ঘাটাঘাটি করে তার কিছু বই পুস্তক রেখে দেয়। বই হাতে দেখে নেহা স্বাধীনকে প্রশ্ন করে, কিরে, তুই না বললি লেখাপড়া করিসনি? তাহলে তোর হাতে বই আর ওইগুলো তো মনে হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারের।
না মানে সরি ম্যাম, আপনাকে মিথ্যা কথা বলার জন্য। আপনি যে কলেজে লেখাপড়া করছেন ওই কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে আমি পড়ছি। কি, তুই আমার কলেজে পড়াশোনা করিস আর আমি তো কখনো তোকে দেখলাম না? আসলে ম্যাম আমি তো সময় পাই না, তাই প্রত্যেক দিন কলেজে যেতে পারি না। সপ্তাহে একদিন কিংবা মাসে 2-1 দিন যেতাম। ও আচ্ছা, ভালো। কথাটি বলে নেহা পুনরায় তার মোবাইল টেপার দিকে মনোযোগ দেয়। অন্যদিকে শাড়ি, বই, পুস্তকগুলো নেহার টেবিলের উপরে রেখে দেয়। নেহা দেখেও কিছু বলল না। তারপর স্বাধীন বক্সটা নিয়ে বাইরে ফেলে রেখে দেয়। তারপর রুমে চলে আসে। টেবিলের ওপর থেকে বই নিয়ে সোফার উপরে বসে পড়তে লাগে। হঠাৎ স্বাধীনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, কিরে, তোকে তো দেখছি লেখাপড়ায় অনেক মেধাবী, হয়তো সময় না পেলেও এত ভালো লেখাপড়া কি করে করছিস তুই? ম্যাম আপনি হয়তো জানেন না, আপনাদের কলেজের টপার যে স্বাধীন, ওইটাই আমি। আমি ছোট্ট থেকেই সবসময় লেখাপড়ায় অনেক মনোযোগী আর টপার হতাম। এর কারণে আমার বন্ধুরা আমাকে খুব একটা ভালো নজরে দেখতো না। কি, তার মানে তুই ওই ছেলেটা যাকে নিয়ে কিনা পুরো কলেজের স্যার ম্যাডামরা বাহবা দেয়? আমাদের ক্লাসরুমে এসেও অনেক স্যার তোর নামে অনেক কথা বলে যে ছেলেটা সপ্তাহে একদিন, মাসে 1-2 দিন কলেজে আসে আর পরেও এত ভালো পারফরমেন্স লেখাপড়ার প্রতি। তাহলে তুই ওই ছেলেটা? জি হ্যাঁ, আসলে আমি ভালো করে জানি লেখাপড়া না করলে কখনো কিছু হওয়া যায় না, তাই লেখাপড়া করি। আর স্যার বলেছেই তো আমাকে আপনাদের অফিসে কাজ দেবে লেখাপড়া থাকলে। কিন্তু আমি তো সত্যি কথা আঙ্কেলকে বলিনি, তাই হয়তো জানে না, কিন্তু আজ জানিয়ে দিয়েছি সব। ভালো করেছিস। আমি এখনই আমার বন্ধু বান্ধবীদের বলে দিচ্ছি তোর কথা। আর হ্যাঁ, আরেকটা কথা, ঘুণাক্ষরেও যেন কেউ জানতে না পারে আমার আর তোর বিয়ে হয়েছে। যদি জানতে পারে তাহলে তোকে জ্যান্ত পুঁতে রাখবো। কিন্তু বুঝে নিয়েছিস আমার কথাটা? আমার ইমেজ পুরো কলেজে অনেক ভালো আছে, তোর কারণে যদি খারাপ হয় তাহলে কিন্তু বুঝতেই পারছিস কি করতে পারি তোর। নেহার কথা শুনে স্বাধীন শুধু মাথা নাড়ায়। তারপর মনোযোগ দিয়ে পড়তে লাগে। রাত যখন গভীর হয়, খাওয়া দাওয়া করে রুমে আসে। তারপর স্বাধীন একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে। নেহা স্বাধীনের দিকে এক নজর তাকিয়ে খাটে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাত যখন গভীর হয়, অনেক শীত লাগে তার। কাঁথা গায়ে জড়িয়ে নেয়। ঠিক তখনই নজর পড়ে স্বাধীনের দিকে। ওর তো গায়ে কোনো কাঁথাই নেই। কিভাবে ঘুমিয়ে আছে ছেলেটা? এটাই তো দেখে নিহার একটু মায়া লাগে। স্বাধীনের ওপরে তার একটা কাঁথা বের করে স্বাধীনের গায়ে দিয়ে দেয়। মুচকে একটা হাসি দিয়ে পুনরায় খাটের উপরে এসে কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা স্বাধীনের ঘুম ভেঙে যায়। অনেক সকালে ঘুম ভেঙে শরীরের উপরে কাঁথা থাকে অনেকটাই হকচকিয়ে যায়। বুঝতে পারে নির্ঘাত নেহা ম্যাডাম দিয়েছে, তাছাড়া আর কে দেবে। তারপর বালিশটা আর কথাটা জড়িয়ে খাটের উপরে রেখে ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে অজু করে বাহিরে বের হয়ে আসে। ভাবতেই নেহাকে ডাক দেবে কি দেবে না, যেই ভাবা সেই কাজ। নেহার কাছে গিয়ে ডাকতে লাগে, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। তারপর নেহার শরীরে হাত দিয়ে ধাক্কা দিয়ে ডাকতে লাগে। ঠিক তখনই নেহা ঘুম ভেঙে যায়। রেগে স্বাধীনকে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, তোকে ভালো ভেবেছিলাম ওই দিনের রেগে আমার উপর ঝাঁপে ঝাঁপে পড়েছিলি, কিন্তু তোর তো চরিত্রে সমস্যা আছে। আজকে আবার একা পেয়ে আমার শরীরে হাত দিচ্ছিস। ম্যাম ভুল ভাবছেন আমাকে। আমি আপনাকে ডাক দিয়েছি, সকাল হয়েছে, ফজরের আজান দিয়েছে নামাজ পড়ার জন্য। উঠে নামাজ পড়ে নিন। স্বাধীন কথা শুনে নেহা ঘড়ির দিকে তাকায়। দেখে হ্যাঁ, সকাল 5টা বাজে। স্বাধীন সেখানে আর না দাঁড়িয়ে সোজা রুম থেকে বেরিয়ে মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য। নেহা নিজের মধ্যেও অনেক অনুশোচনা বোধ কাজ করতে লাগে, কিন্তু কি আর করার। কোন দিকে স্বাধীন নামাজ পড়ে বাহিরে বের হয়ে একটু হাঁটাহাঁটি করে তারপর বাসায় এসে দেখে নিহার বাবা বাহিরে হাঁটাহাঁটি করার জন্য রেডি হচ্ছে। স্বাধীনকে দেখে নিহার বাবা বলে, বুঝলাম না, স্বাধীন বাবাজি আজকে কোন দিকে সূর্য উঠেছে? পূব দেখে নাকি পশ্চিম দিকে?
নেহার বাবা আর কোনো কথা না বলে তারপর স্বাধীনকে নিয়ে নেহার বাবা বাহিরে চলে আসে। হাঁটাহাঁটি করে বাসায় ফিরে আসে। দরজায় কলিং বেল দিতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। তারপর সোজা বসার রুমে গিয়ে তো নেহার বাবা অবাক হয়ে যায়, কারণ দেখে নেহা বসে থেকে কফি খাচ্ছে আর টিভি দেখছে। তারপর নেহার বাবা সোফায় গিয়ে বসে পড়ে। তারপর নেহাকে প্রশ্ন করে, বুঝলাম না, স্বাধীন বাবাজি আজকে কোন দিকে সূর্য উঠেছে? পূব দেখে নাকি পশ্চিম দিকে? না মানে জীবনে কখনো এত সকাল সকাল যাকে বাসার রুমে দেখিনি, তাকে আবার দেখছি বসার রুমে বসে থেকে কফি খাচ্ছে আর টিভি দেখছে। অনেকটা অবাক হচ্ছি, তাই তোমাকে একটু প্রশ্ন করলাম। নেহা বুঝতে পারে তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছে তার বাবা। তারপর স্বাধীনের দিকে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই কফির মগটা রেখে স্বাধীনের হাত ধরে রুমের দিকে নিয়ে যেতে লাগে। এটা দেখে স্বাধীন অবাক হয়ে যায়। নেহার বাবা তার ব্যতিক্রম হয় না। তারপর নেহা স্বাধীনকে ধরে রুমে নিয়ে আসে। দরজা লাগিয়ে দিয়ে স্বাধীনের হাত থেকে তার হাত ছাড়িয়ে নেয়। আরে রাতে তোকে বললাম মনে নেই যে সবার সামনে অভিনয় করব যেন তারা মনে করে আমরা নিজেদের মধ্যে অনেক সুখী আছি? এটা ধর অভিনয়ের একটা অংশ ছিল। স্বাধীন নেহার কথা শুনে বাঁকা একটা হাসি দেয়। তারপর সোফায় গিয়ে বসে পড়ে। নেহার মোবাইল নিয়ে বেলকনিতে চলে যায়। স্বাধীন বই বের করে পড়তে লাগে। এভাবে ব্রেকফাস্ট করে সময় হয়ে যায়। দরজায় এসে কাজের মেয়ে নক করতেই স্বাধীনের নেহা চলে যায় নিচে খাবার টেবিলে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে আসতেই নেহা স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, চল তোকে নিয়ে শপিং মলে যাব, তোর তো জামা কাপড় কিছুই নেই। তারপর নেহা পোশাক পরিবর্তন করার জন্য তার গা থেকে থ্রি পিসটা খুলে ফেলে। স্বাধীন এটা দেখে বড় বড় চোখ করে তাকায়। নেহার শরীরে শুধুমাত্র একটা ব্রা আছে। স্বাধীন নেহার দিক থেকে চোখ সরিয়ে নামিয়ে নেয়। নেহা স্বাধীনের দিকে তাকিয়ে বলে, এত অভিনয় করতে হবে না। আরেকদিন রাতে কি করেছিস আমার সঙ্গে তুই হয়তো ভুলে গেছিস, আমি ভুলিনি। সবকিছু তো দেখিয়ে ফেলেছিস, তাহলে আজ আবার তো অভিনয় করছিস কেন? স্বাধীন আর কোনো প্রশ্ন করে না। তারপর নেহার পোশাক পরিবর্তন করে একটা প্যান্ট আর শার্ট পরে নেয়। এটা দেখে স্বাধীনের অনেকটাই রাগ উঠে যায়। একটা মেয়ে কখনোই এসব পড়তে পারে না। স্বাধীনের কথাগুলো কেন জানি নেহার অনেক ভালো লাগে। তারপর থ্রি পিস পরে নেয়। বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় শপিংয়ের উদ্দেশ্যে। শপিং মলে গিয়ে নেহা স্বাধীন নিয়ে তার পছন্দ মতো জামা কাপড় কিনে দিতে লাগে। অন্যদিকে স্বাধীন তার পছন্দ মতো জামা কাপড় কিনে দিতে লাগে নেহাকে। অনেকক্ষণ ধরে শপিং করার পর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসে। এইভাবে কেটে যায় 2 মাস। রাতের বেলা সবাই খাবার খাচ্ছিল, ঠিক তখনই নেহার বমি বমি ভাব হয়। নেহা দৌড়ে চলে যায় বেসিংয়ের দিকে। নেহার মা চলে যায় তার দিকে। নেহার বাবা আর স্বাধীন অবাক হয়ে যায়, হঠাৎ দৌড়ে চলে গেল ওই দিকে কেন? একটু পর নেহার মা এসে বলে, আপনি একবার ডাক্তারকে ফোন করে আসতে বলেন। নিয়ে অনবরত বমি করছে, যা খেয়েছিল সব বের করে দিচ্ছে। এসব আমার একদম ভালো লাগছে না। আমি এখনই ডাক্তারকে ফোন করে আসতে বলছি। তারপর স্বাধীন নেহার কাছে যায়, মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। নেহা বমি করা শেষ হলে পানি খাইয়ে দিয়ে রুমে নিয়ে এসে শুয়ে দেয়। একটু পর ডাক্তার আসে। তারপর রুম থেকে সবাই চলে যায়। ডাক্তার নেহাকে দেখে রুম থেকে বের হতেই নেহার বাবা আর স্বাধীন গিয়ে বলে, বন্ধু কি হয়েছে? আমার মেয়ের খাবার খাচ্ছিল, হঠাৎ করে বমি করতে লাগে। আরে চিন্তার কোনো বিষয় নেই, সুখবর আছে। আগে মিষ্টিমুখ করা, তুই তো নানা হতে চলেছিস। কথাটা শুনে স্বাধীনের পায়ের নিচে থেকেই মাটি সরে যায়। তারপর রুমের মধ্যে প্রবেশ করতেই নেহার মা রুম থেকে বেরিয়ে যায়। স্বাধীন গিয়ে দরজা লাগিয়ে দিয়ে নেহার কাছে এসে বসে নেহা স্বাধীনের দিকে মুচকি একটা হাসি দেয়। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে বলিনি। আই এম সরি। কে বলেছে আমি মানি না তোমাকে? তো সেই কবে থেকে আমার নিজের করে নিয়েছি। আমার প্রত্যেকটা অভিমান শাসনের মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা, শুধু তুমি সেটা দেখতে পারোনি স্বাধীন। কথাটা বলেই নেহার উপরে ঝাঁপিয়ে পড়ে স্বাধীন। তারা দুইজনে আবার হারিয়ে যায় ভালোবাসার অতল গভীরে, যেটা আপনাদের না জানলেও হবে। বিয়ে করে জেনে নিন কি হয়। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না।